আহ্বান বেস্টসেলার আত্মোন্নয়নমূলক বইয়ের বিশাল সমাহার। অডিও বুক লিসেনিং, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই। অধ্যায় ৭, ব্যক্তিগত অভিজ্ঞতা কিংবা পর্যবেক্ষণ। ধনী হওয়ার চতুর্থ পদক্ষেপ। জ্ঞানের ধরন দুই প্রকার, একটি হলো সাধারণ জ্ঞান, অপরটি বিশেষায়িত। সাধারণ জ্ঞান যত ব্যাপকই হোক না কেন কিংবা তাতে বৈচিত্র্য থাকুক, অর্থ উপার্জনে এর কোনো ভূমিকা নেই বললেই চলে। বড় বড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অর্থকরী পরিমাণ কিন্তু বেশি নয়। তারা বিশেষায়িত জ্ঞান নিয়ে শিক্ষা দেন, কিন্তু তারা প্রতিষ্ঠান নিয়ে বিশেষ মনোযোগ প্রদান করেন না, অথবা এই জ্ঞানের ব্যবহারও করেন না। জ্ঞান যদি সুবিন্যস্ত না হয় এবং অর্থ উপার্জনের জন্য কোনো বাস্তব অ্যাকশন প্ল্যান না থাকে, তাহলে সেই জ্ঞান দিয়ে টাকা আনা যায় না। এই বিষয়টি বুঝতে অক্ষম লাখ লাখ মানুষ বোকার মতো ভাবে জ্ঞানই শক্তি। আসলে তা নয়। জ্ঞান স্রেফ সম্ভাব্য একটি শক্তি মাত্র। এটি তখনই শক্তিতে রূপান্তরিত হয় যখন সুনির্দিষ্ট অ্যাকশন প্ল্যান দ্বারা এটি সুবিন্যস্ত হয় এবং এর একটি নির্দিষ্ট সমাপ্তি থাকে। এডুকেশন কথাটি এসেছে ল্যাটিন শব্দ এডুকো থেকে। এর অর্থ অভ্যন্তরীণ উন্নতি। একজন শিক্ষিত মানুষ তিনি নন যার প্রচুর সাধারণ এবং বিশেষায়িত জ্ঞান রয়েছে। একজন শিক্ষিত মানুষ তিনি, যিনি তার মনের শক্তির এতটাই উন্নয়ন ঘটিয়েছেন যে তিনি যা চান তাই পেতে পারেন, অপরের অধিকার ক্ষুণ্ণ না করে। হেনরি ফোর্ড এই সংজ্ঞার আলোকে একজন শিক্ষিত মানুষ, যদিও তার একাডেমিক পড়াশোনা ছিল খুবই কম। প্রথম বিশ্বযুদ্ধের সময় শিকাগোর একটি সংবাদপত্র তাদের একটি এডিটোরিয়ালে হেনরি ফোর্ডকে অ্যান ইগনোরেন্ট প্যাসিফিস্ট বলে সম্বোধন করে। মিস্টার ফোর্ড তার প্রতিবাদ করে পত্রিকাটির বিরুদ্ধে মামলা করে দেয়। মামলা আদালতে উঠলে অ্যাটর্নিরা কাগজটির জন্য জাস্টিফিকেশনের আর্জি জানায় এবং মিস্টার ফোর্ডকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড় করিয়ে জুরিদের কাছে এই কথা প্রমাণ করতে যে তিনি একজন অজ্ঞ মানুষ। অ্যাটর্নিরা মিস্টার ফোর্ডকে নানা রকম প্রশ্ন করে এটাই প্রমাণ করার জন্য যে গাড়ি নির্মাণে তার বিশেষায়িত জ্ঞান থাকতে পারে বটে, আসলে তিনি একজন অজ্ঞ মানুষ। মিস্টার ফোর্ডকে যেসব প্রশ্ন করা হয়েছিল তার খানিকটা উদাহরণ নিম্নরূপ: বেনেডিক্ট আর্নল্ড কে ছিলেন, এবং 1976 সালের বিদ্রোহ দমন করতে ব্রিটিশরা আমেরিকায় কী পরিমাণ সৈন্য পাঠিয়েছিল। শেষ প্রশ্নের জবাবে মিস্টার ফোর্ড বলেন, ব্রিটিশরা ঠিক কতজন সৈন্য পাঠিয়েছিল সংখ্যাটি আমি জানি না, তবে শুনেছি পরিমাণটি বেশ বড়ই ছিল। এ ধরনের প্রশ্ন শুনে শুনে এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়েন মিস্টার ফোর্ড এবং একটি বিশেষ আক্রমণাত্মক প্রশ্নের জবাবে তিনি প্রশ্নকর্তা আইনজীবীর দিকে আঙ্গুল তুলে বলেন, আপনি আমাকে এইমাত্র যে নির্বোধ প্রশ্নটি করলেন কিংবা এতক্ষণ ধরে যে সব প্রশ্ন করে যাচ্ছেন, আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমার ডেস্কে এক সারি বৈদ্যুতিক পুশ বাটন রয়েছে এবং সঠিক বোতামটি টিপলেই আমি আমার সহকারীদেরকে ডাকতে পারি এবং তাদেরকে আমার ব্যবসা সংক্রান্ত যে ব্যবসায় আমি সমস্ত মন প্রাণ ঢেলে দিয়েছি সে বিষয়ে যে কোনো প্রশ্ন করলেই তারা তার জবাব দিতে পারবে। এখন কি আপনি অনুগ্রহ করে বলবেন আমি কেন আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য সাধারণ জ্ঞান নিয়ে মাথা ঘামাতে যাব, যেখানে আমার প্রয়োজনীয় তথ্যাদি পাবার জন্য আমার চারপাশেই নিজের লোক রয়েছে? আদালতের প্রত্যেককে অনুধাবন করতে পারেন এটি কোনো অজ্ঞ লোকের জবাব নয়, একজন শিক্ষিত মানুষের উত্তর। সেই শিক্ষিত যে জানে প্রয়োজনে কোত্থেকে জ্ঞান আহরণ করা যাবে এবং এই জ্ঞান নির্দিষ্ট প্ল্যান অফ অ্যাকশনে কাজে লাগানো যাবে। হেনরি ফোর্ড তার মাস্টার মাইন্ড দলটির সাহায্যে সমস্ত বিশেষায়িত জ্ঞান অর্জন করতেন এবং তা কাজে লাগিয়ে তিনি আমেরিকার অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। এইসব জ্ঞান তার মস্তিষ্কে থাকার প্রয়োজন ছিল না। আপনি অর্থ উপার্জনে আপনার সামর্থ্য আকাঙ্ক্ষায় রূপান্তরিত করার আগে বিশেষায়িত জ্ঞান অর্জন করে নেবেন। এটি অর্জন করার জন্য হয়তো আপনার অধিক পরিমাণ বিশেষায়িত জ্ঞানের প্রয়োজন হতে পারে, আর সেক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে আপনার মাস্টার মাইন্ড গ্রুপ। অ্যান্ড্রু কার্নেগি স্বীকার করেছিলেন যে তিনি ব্যক্তিগতভাবে ইস্পাত ব্যবসার টেকনিক্যাল ব্যাপারগুলো কিছুই বুঝতেন না, আর জানার খুব যে একটা আগ্রহ ছিল তাও নয়। তিনি ইস্পাত ম্যানুফ্যাকচার এবং মার্কেটিংয়ের জন্য যে বিশেষায়িত জ্ঞানটুকু অর্জন করেছিলেন তা পুরোটাই তার মাস্টার মাইন্ড গ্রুপের কাছ থেকে। বিপুল অর্থ সম্পদের মালিক হতে হলে পাওয়ার দরকার, আর এই পাওয়ার বা শক্তি অর্জিত হয় সুসংগঠিত এবং বুদ্ধিদীপ্ত বিশেষায়িত জ্ঞান থেকে। তবে এই জ্ঞান একজন মানুষের মধ্যে যে থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও কিন্তু নেই। এই লেখাটি পাঠকের মনে হয়তো
আশা এবং সাহস জুগিয়ে তুলবে যারা সম্পদের মালিক হতে চান কিন্তু বিশেষায়িত জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনীয় শিক্ষা লাভ করতে পারেননি। শিক্ষা লাভ করতে না পারার হীনমন্যতায় অনেকেই ভোগেন। তবে যে মানুষ টাকা বানাতে একদল লোককে নিয়ে মাস্টার মাইন্ড দল সৃষ্টিতে সক্ষম এবং তাদেরকে পরিচালনাও করতে জানেন, তিনি ওই দলের যে কোনো মানুষের মতোই শিক্ষিত। একটি কথা মনে রাখবেন, আপনি যদি হীনমন্যতায় ভোগেন তাহলে বুঝতে হবে আপনার স্ফুলিঙ্গে সীমাবদ্ধতা ছিল। টমাস আলভা এডিসন সারা জীবন মাত্র 3 মাস স্কুলিংয়ের সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার শিক্ষার অভাব ছিল না এবং গরিবী হালেও তাকে মৃত্যুবরণ করতে হয়নি। হেনরি ফোর্ড 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন, কিন্তু তিনি আর্থিকভাবে নিজেকে দারুণভাবে গড়ে তুলেছিলেন। সফল মানুষরা তাদের প্রধান প্রধান উদ্দেশ্য পূরণে কখনো বিশেষায়িত জ্ঞান অর্জনে পিছপা হয় না। যারা অসফল তারা ভাবে একাডেমিক পড়ালেখা খতম করলেই বুঝি সমস্ত জ্ঞান আহরণ হয়ে গেল। সত্যি কথা এই যে স্কুলিং বা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে বাস্তব জ্ঞান খুব কমই অর্জন করা যায়। অধ্যায় 8, কল্পনা শক্তি, মনের কর্মশালা, ধনী হওয়ার 5ম পদক্ষেপ। কল্পনাকে আক্ষরিক অর্থেই মনের অর্শব বা কর্মশালা বলা চলে, যেখানে মানুষ সব রকমের পরিকল্পনা সৃষ্টি করে। বলা হয় মানুষ যা কল্পনা করে তা সব কিছুই সে সৃষ্টি করতে পারে। কল্পনা শক্তির দ্বারা মানুষ কত কিছুই না আবিষ্কার করেছে। সে আকাশকে জয় করেছে, সে বাতাসকে জয় করেছে, ইথারের মাধ্যমে এখন সারা পৃথিবীতে পৌঁছে যাচ্ছে খবর। সে লক্ষ কোটি মাইল দূরের সূর্যের ওজন পরিমাপ করছে, তাকে বিশ্লেষণ করছে। সব কিছুই সম্ভব হয়েছে কল্পনার সাহায্যে। মানুষ আবিষ্কার করেছে তার নিজের মস্তিষ্কই চিন্তার কম্পন আদান প্রদানের একটি স্টেশন এবং এখন শিখছে কিভাবে এই আবিষ্কারের বাস্তব ব্যবহার করা যায়। সে গাড়ির গতি বৃদ্ধি করেছে, এখন সে ঘন্টায় 300 মাইলেরও বেশি স্পিডে চলতে সক্ষম। এমন একটা সময় আসবে যখন লোকে নাস্তা করবে নিউ ইয়র্কে, লাঞ্চ খাবে সান ফ্রান্সিসকোয়। মানুষের একমাত্র সীমাবদ্ধতা হলো কল্পনা শক্তির ব্যবহার এবং তার উন্নয়ন। কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে উন্নতির শীর্ষে এখনও সে পৌঁছাতে পারেনি। তার যে কল্পনা শক্তি রয়েছে এবং তা যে প্রাথমিকভাবে ব্যবহার করা চলে সে বিষয়টি সে মাত্রই আবিষ্কার করেছে। কল্পনার 2টি রূপ। কল্পনার 2টি রূপ, একটি সিনথেটিক ইমাজিনেশন বা সংশ্লেষী কল্পনা এবং অপরটি ক্রিয়েটিভ ইমাজিনেশন বা সৃজনশীল কল্পনা। সংশ্লেষী কল্পনা এই কল্পনার শক্তির সাহায্যে লোকে পুরানো ধ্যান ধারণা, আইডিয়া কিংবা পরিকল্পনাকে নতুন কম্বিনেশন বা সংযুক্তিতে যুক্ত অথবা মিশ্রণ ঘটাতে পারে। তবে এ শক্তি বা ক্ষমতাটি কিছুই সৃষ্টি করে না। এই অভিজ্ঞতা, শিক্ষা এবং পর্যবেক্ষণ নিয়ে কাজ করে যা এই কল্পনার মাঝে প্রবেশ করানো হয়। এ শক্তি বেশিরভাগই ব্যবহার করে থাকেন আবিষ্কর্তারা, তবে 2-1জন ব্যতিক্রমীও রয়েছেন যারা সৃজনশীল কল্পনা নিয়ে কাজ করেন যখন তিনি সংশ্লেষী কল্পনা দিয়ে নিজের সমস্যা সমাধান করতে পারেন না তখন। সৃজনশীল কল্পনা শক্তির সাহায্যে মানুষের অসীম মনের সঙ্গে অসীম বুদ্ধিমত্তার সরাসরি সংযোগ ঘটে। এই শক্তির সাহায্যে অনুমান, অনুপ্রেরণা ইত্যাদি বিষয়গুলো মনের মধ্যে রিসিভ করা হয়। এই শক্তির দ্বারাই সকল বেসিক কিংবা নতুন আইডিয়াগুলো দেওয়া হয় মানুষকে। এই শক্তি বা ক্ষমতার সাহায্যে মনের অনন্য চিন্তার কম্পন রিসিভ করা হয়। এর সাহায্যেই অন্য মানুষের অবচেতন মনের সঙ্গে যোগাযোগ ঘটানো সম্ভব। সৃজনশীল কল্পনা কাজ করে স্বয়ংক্রিয়ভাবে। ব্যবসা বাণিজ্য, শিল্প এবং ফিনান্সের মহারথী সহ প্রখ্যাত চিত্রশিল্পী, সঙ্গীত পরিচালক, কবি এবং লেখকরা বিখ্যাত হতে পেরেছেন তারা সৃজনশীল কল্পনা শক্তিকে কাজে লাগিয়েছিলেন বলে। সংশ্লেষী এবং সৃজনশীল উভয় কল্পনা শক্তি ব্যবহারের মাধ্যমে অধিকতর সতর্ক হয়ে ওঠে। যেভাবে ব্যায়ামের মাধ্যমে শরীরের পেশি পুষ্ট করে তোলা হয় সেরকম। আকাঙ্ক্ষা একটি চিন্তা, একটি আবেগ মাত্র। এটি ঝাপসা এবং স্বল্পস্থায়ী, এটি বিমূর্ত, এটি মূল্যহীন যদি না এটিকে শরীরী রূপ দেওয়া যায়। আপনি যদি নির্জীব থাকেন তাহলে আপনার কল্পনা শক্তিও দুর্বল হয়ে যেতে পারে। এ শক্তির মৃত্যু ঘটে না, তবে ব্যবহারের অভাবে নিশ্চল হয়ে পড়ে।
আপনার মনোযোগ কেন্দ্রীভূত করুন কিছুক্ষণের জন্য হলেও, যাতে আপনার সংশ্লেষী কল্পনার উন্নতি ঘটে। কারণ আকাঙ্ক্ষা টাকায় রূপান্তর ঘটাতে হলে এ শক্তির ব্যবহার প্রায়ই প্রয়োজন হয়ে পড়বে। অস্পর্শনীয় আবেগের রূপান্তর বা আকাঙ্ক্ষাকে পরিণত করতে হবে স্পর্শনীয় বাস্তবে, যার নাম টাকা। এজন্য প্রয়োজন পরিকল্পনা। আর এ পরিকল্পনা তৈরি হবে কল্পনার সাহায্যে, বিশেষ করে সংশ্লেষী শক্তির সাহায্যে। এই বইটি আগাগোড়া পড়ার পরে এই অধ্যায়ে ফিরে আসুন এবং একটি বা একাধিক পরিকল্পনা তৈরিতে আপনার কল্পনা শক্তিকে কাজে লাগান। কিভাবে পরিকল্পনা করবেন তার বিস্তারিত বর্ণনা প্রায় প্রতিটি অধ্যায়েই দেওয়া আছে। আপনার কাজে লাগে এরকম নির্দেশনাবলী বেছে নিন, পরিকল্পনাগুলো নোট করুন খাতায়। যদি আপনি ইতোমধ্যে তা করে না থাকেন, আপনি যে মুহূর্তে এই কাজটি শেষ করবেন সেই মুহূর্তটি অস্পর্শনীয় আকাঙ্ক্ষার নিরেট একটা কাঠামো পেয়ে যাবেন। কিভাবে কল্পনার বাস্তব ব্যবহার করবেন? সকল ধন সম্পদের শুরুর পয়েন্টই হলো আইডিয়া, আর আইডিয়া সৃষ্টি হয় কল্পনা থেকে। একটি গল্প বলি, শুনুন। 50 বছর আগে এক বৃদ্ধ গ্রাম্য চিকিৎসক ঘোড়ায় চড়ে শহরে এসেছিলেন। তিনি ঘোড়াটিকে বেঁধে রেখে একটি ওষুধের দোকানের খিড়কির দুয়ার দিয়ে ভেতরে প্রবেশ করলেন। তরুণ দোকানির সঙ্গে কথা বলতে শুরু করলেন। তার উদ্দেশ্য ছিল বহুজনের মধ্যে সম্পদ বিতরণ। ঘণ্টাখানেক দুজনে নিচু গলায় গল্প করলেন। তারপর চলে গেলেন বৃদ্ধ ডাক্তার। ফিরে এলেন একটি ভারী এবং সেকেলে কেটলি এবং কাঠের একটি বড় হাতল নিয়ে। এগুলো দোকানের পেছনে রাখলেন। দোকানি কেটলিটি পরখ করে দেখে পকেটে যা ছিল সব ডাক্তারকে দিয়ে দিল, মোট $500। ডাক্তার বিনিময়ে তাকে একটি ছোট কাগজ দিলেন যাতে একটি গোপন ফর্মুলা লেখা ছিল। ওই ছোট্ট কাগজটিতে যা লেখা ছিল তা একজন রাজার ধনভাণ্ডারের ধনরত্নের সমান মূল্যের। ওই জাদুর শব্দগুলো দিয়ে কেটলির পানি ফোটানো যেত। তবে ডাক্তার কিংবা দোকানি কেউই জানতো না কেটলি থেকে কি দামি দামি সম্পদ বেরোবে। $500 জিনিসটি বিক্রি করে খুব খুশি ডাক্তার। এ নিয়ে তার দেনা শোধ করা যাবে এবং তিনি পাবেন মনের স্বাধীনতা। দোকানি এক টুকরো কাগজ এবং পুরনো একটি কেটলির বদলে সারা জীবনের সঞ্চয় ব্যয় করে বিরাট একটি ঝুঁকি নিয়ে ফেলেছিল। সে কোনোদিন স্বপ্নেও দেখেনি তার বিনিয়োগ আলাদিনের চেরাগের মতো জাদুকরী কাজ দেখাবে এই কেটলি থেকে। সে রাশি রাশি সোনা পাবে। আসলে দোকানি যা কিনেছিল তা হলো আইডিয়া। ওর পুরানো কেটলি, কাঠের হাতল, কাগজি গোপন মেসেজ ইত্যাদি সবই ছিল এর আনুষঙ্গিক বিষয়। কেটলির নতুন মালিক এতে একটা উপাদানের কিছু গোপন জিনিস মেশালে কেটলিটি রীতিমতো ম্যাজিক দেখাতে শুরু করে। আর এর কথা বুড়োটি কিছুটি জানতেন না। এই গল্পটি মনোযোগ দিয়ে পড়ুন এবং আপনার কল্পনা শক্তির একটা পরীক্ষা নিন। দেখুন আপনি বুঝতে পারেন কিনা যে তরুণটি গোপন মেসেজে কি যোগ করেছিল যাতে কেটলি থেকে রাশি রাশি স্বর্ণমুদ্রা পাওয়া গিয়েছিল। তবে মনে রাখবেন, আপনি যেটি পড়ছেন তা আরব্য রজনীর কোনো গল্প নয়। আপনি এখানে একটি ফ্যাক্টের ঘটনা পড়লেন যা ফিকশনের চেয়ে বৈচিত্র্যময়। এই ফ্যাক্টের শুরু আইডিয়া হিসেবে। এখন একবার দেখা যাক এই আইডিয়া কি পরিমাণ স্বর্ণ সম্পদ উৎপাদন করেছিল। এটি আগেও করেছে, এখনও গোটা পৃথিবী জুড়ে নারী পুরুষকে সম্পদ বিলাচ্ছে। তারা কেটলির উপাদানগুলো লাখ লাখ মানুষের মাঝে বিতরণ করছে। পুরনো কেটলিটি এখন বিশ্বের অন্যতম বৃহৎ চিনি ব্যবসায়ী পরিণত হয়েছে, যা হাজার হাজার মানুষকে ইক্ষু উৎপাদনের কাজ জুগিয়েছে। তারা আখের রস দিয়ে চিনি বানিয়ে বাজারজাত করছে। এই পুরনো কেটলি বছরে লাখ লাখ কাচের বোতল তৈরি করছে, বিপুল পরিমাণ কাজ শ্রমিকদের জন্য চাকরি জোটাচ্ছে। পুরনো কেটলি গোটা দেশ জুড়ে শত শত ক্লার্ক, স্টেনোগ্রাফার, কপিরাইটার এবং অ্যাডভার্টাইজিং এক্সপার্টদের কর্মসংস্থান সৃষ্টি করছে। পুরনো কেটলিটি একটি ছোট দক্ষিণী শহরকে দক্ষিণের বাণিজ্য রাজধানী বানিয়েছে, যেটি এখন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শহরের প্রতিটি অধিবাসীর উপকার করছে। এই আইডিয়া বিশ্বের প্রতিটি সভ্য দেশের উপকার করছে। যারা একে স্পর্শ করছে তারাই সোনার মালিক হতে পারছে। কেটলির সোনা দক্ষিণের বিখ্যাত একটি কলেজ তৈরিতে ভূমিকা রেখেছে, যেখানে সহস্রাধিক তরুণ সাফল্য অর্জনের জন্য প্রয়োজনীয় ট্রেনিং পাচ্ছে। পুরানো কেটলিটি
আরও কিছু দারুণ জিনিস করেছে। বিশ্বের অর্থনৈতিক মন্দার সময়ে যখন কারখানা, ব্যাংক এবং বিজনেস হাউসগুলো বন্ধ হয়ে যাচ্ছিল এবং হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়ছিল, ওই সময় এই জাদুর কেটলি বিশ্বজুড়ে বহু নারী পুরুষের চাকরির সংস্থান করেছে, যাদের অনেক আগে থেকেই এই আইডিয়াটির প্রতি বিশ্বাস ছিল। পিতলের পুরানো কেটলিটি যদি কথা বলতে পারত, তাহলে এটি প্রতিটি ভাষায় রোমাঞ্চকর গল্প বলতো। এ হলো প্রেমের রোমাঞ্চ, বিজনেসের রোমাঞ্চ, পেশাদার নারী পুরুষের রোমাঞ্চ, যারা প্রতিদিন এর দ্বারা উদ্দীপ্ত হয়। এ বইয়ের লেখকও এরকম একটি রোমাঞ্চের অংশীদার। যেখানে বসে ওষুধের দোকানদার কেটলিটি কিনেছিল, সেখান থেকে বেশি দূরে ছিলেন না লেখক। ওখানেই লেখক তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার স্ত্রী প্রথম লেখককে জাদুর কেটলির গল্প বলেন। কেটলির একটি পানীয় পান করতে করতে লেখক তার স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেন। এখন আপনারা জানেন, জাদুর কেটলির ভেতরে ছিল একটি পানীয়। এ পানীয় পান করে লেখক উজ্জীবিত হতেন, আর সেই পানীয়টির নাম কোকা কোলা। একটি সিঙ্গল আইডিয়া থেকে এই কোকা কোলার জন্ম, যা তার মালিককে বিপুল সম্পদের অধিকারী করেছে। আর সেই গোপন ফর্মুলাটি ছিল কল্পনা। কোকা কোলা বিশ্বের 1 নম্বর পছন্দের একটা ড্রিঙ্ক। এ পানীয় পৃথিবী জুড়ে মানুষের কর্মসংস্থান করেছে, কারি কারি টাকা পেয়েছে এবং পাচ্ছেন এর মালিক। আর সব কিছুই সম্ভব হয়েছে স্রেফ কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে। অধ্যায় 9, সংগঠিত পরিকল্পনা। আকাঙ্ক্ষাকে স্ফটিক স্বচ্ছ করে তোলা, ধনী হওয়ার 6ষ্ঠ পদক্ষেপ। আপনি জেনেছেন যে মানুষ যা তৈরি করে কিংবা অর্জন করে, তার শুরুটা হয় আকাঙ্ক্ষা আকারে। আকাঙ্ক্ষা যাত্রার প্রথম পদক্ষেপ গ্রহণ করে বিমূর্ত থেকে মূর্ততায়, যা তৈরি হয় কল্পনার কর্মশালায় এবং যেখানে প্ল্যান বা পরিকল্পনা সমূহ সৃষ্টি হয় ও সংগঠিত হয়। দ্বিতীয় অধ্যায়ে আপনাকে 6টি সুনির্দিষ্ট বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে, যেখানে প্রথম পদক্ষেপটিকে অর্থ উপার্জনের আকাঙ্ক্ষাকে রূপান্তরিত করে অর্থের সামর্থ্য হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে। এখন আপনাকে কিছু পরামর্শ দেওয়া হবে যা প্র্যাকটিক্যাল প্ল্যান গঠনে সহায়ক ভূমিকা রাখবে। ক, কিছু সৃষ্টি বা নির্মাণের জন্য যত লোক দরকার, তাদেরকে দিয়ে একটি গ্রুপ বা দল তৈরি করুন। মাস্টার মাইন্ড এর প্রিন্সিপাল অনুসরণ করে আপনার পরিকল্পনা করে ফেলুন, যা দিয়ে অর্থ উপার্জন করতে পারবেন। খ, মাস্টার মাইন্ড গ্রুপ তৈরির আগে ভেবে নিন আপনার দলের লোকদেরকে কি কি সুবিধা দিতে পারবেন তাদের সহযোগিতার বদলে। কিছু না পেলে কেউই আসলে কাজ করতে চায় না। যথেষ্ট পরিমাণ কম্পেনসেশন না পেলে কোনো বুদ্ধিমান মানুষই আপনার সঙ্গে কাজ করতে আগ্রহ বোধ করবে না। তবে সেই কম্পেনসেশন বা ক্ষতিপূরণ যে আর্থিক মূল্যেরই হতে হবে তা কিন্তু নয়। গ, সপ্তাহে অন্তত 2 দিন আপনার মাস্টার মাইন্ডের সদস্যদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করুন, সম্ভব হলে আরও বেশি। আর এই সাক্ষাৎ ততদিন চলবে যতদিন পর্যন্ত না প্রয়োজনীয় পরিকল্পনাটির একটি কাঠামো দাঁড়িয়ে না করা যায়। ঘ, আপনার এবং আপনার মাস্টার মাইন্ড গ্রুপের প্রতিটি সদস্যের সঙ্গে যথার্থ ঐক্যতান গড়ে তুলুন। এটি যদি গড়ে তুলতে না পারেন, তাহলে আপনি আপনার আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হবেন। পারফেক্ট হারমোনি ব্যতীত মাস্টার মাইন্ড গড়ে তোলার উদ্দেশ্য কোনোভাবেই সফল হবে না। পৃথিবীর কোনো মানুষই যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন উচ্চশিক্ষিত নয় এবং বিপুল অর্থ সম্পদ গড়ে তোলার মতো জ্ঞানও তাদের নেই। অন্যদেরকে সহযোগিতা তাদের অবশ্যই প্রয়োজন। আপনি যে পরিকল্পনাই গ্রহণ করুন না কেন, তার বাস্তবায়ন ঘটাতে হলে মাস্টার মাইন্ড গ্রুপের সাহায্য লাগবেই। আপনি নিজেই পরিকল্পনা করতে পারেন, পুরোটা অথবা অংশবিশেষ, তবে নিশ্চিত হয়ে নেবেন ওই পরিকল্পনার জন্য আপনার মাস্টার মাইন্ড গ্রুপের সদস্যরা পরীক্ষা করে দেখে এবং এতে অনুমোদন প্রদান করে। প্রথম যে পরিকল্পনাটি আপনি গ্রহণ করেছেন তা সফল না হলে আরেকটি প্ল্যান করুন। নতুন এই পরিকল্পনাটিও মুখ থুবড়ে পড়লে আরেকটি পরিকল্পনা করবেন। সঠিক পরিকল্পনাটি কাজে না লাগা পর্যন্ত প্ল্যান করেই যান। বেশিরভাগ মানুষ কেন ব্যর্থ হয় জানেন? তাদের লেগে থাকার ধৈর্যই নেই। একটি পরিকল্পনা ব্যর্থ হলেই তারা হাল ছেড়ে দেয়, নতুন কোনো পরিকল্পনার দিকে আর হাত বাড়ায় না। সবচেয়ে বুদ্ধিমান মানুষটির পক্ষেও অর্থ উপার্জনের জন্য পরিকল্পনা করে এগোতে হয়, নইলে কিছুই সে পাবে না। শুধু মনে রাখবেন, আপনার পরিকল্পনাও যখন ব্যর্থ হবে, ওই ব্যর্থতা সাময়িক মাত্র, চিরস্থায়ী নয়।
এর মানে হলো আপনার প্রথম পরিকল্পনাটি হয়তো সঠিক ছিল না, আরেকটি প্ল্যান করুন, আবার প্রথম থেকে শুরু করুন। বৈদ্যুতিক বাতি আবিষ্কারের আগে টমাস আলভা এডিসনকে 10,000 বার ব্যর্থ হতে হয়েছিল, অবশেষে তিনি সফল হন। সাময়িক ব্যর্থতার একটাই অর্থ ইঙ্গিত করে আপনার পরিকল্পনার কোথাও গলদ ছিল। লাখ লাখ মানুষ দুঃখ দুর্দশার মাঝে দিন কাটায়, তার কারণ অর্থ উপার্জনের জন্য তাদের কোনো সঠিক ও সুষ্ঠু পরিকল্পনা নেই। হেনরি ফোর্ড বড়লোক হতে পেরেছিলেন সঠিক ও সুস্থ পরিকল্পনার গ্রহণের কারণে। ফোর্ডের চেয়ে হাজার বেশি শিক্ষিত মানুষ দরিদ্রভাবে বসবাস করে কারণ তারা অর্থ আয়ের জন্য সঠিক পরিকল্পনাটি বেছে নিতে জানে না। হেনরি ফোর্ডও কিন্তু সাময়িক ব্যর্থতার স্বাদ নিতে হয়েছিল। সেটা অটোমোবাইল ব্যবসা শুরুর প্রথম দিকে নয়, যখন তিনি ক্যারিয়ারের শীর্ষে ওই সময় তিনি নতুন নতুন পরিকল্পনা করেছেন এবং অর্থনৈতিক বিজয়ের পথে এগিয়ে গেছেন। আমরা বড় বড় মানুষদের সাফল্যই শুধু দেখি, কিন্তু তারা যে সাময়িক কত ব্যর্থতার মুখোমুখি হয়েছিলেন সে বিষয়গুলো এড়িয়ে যায়। যখন ব্যর্থ হবেন বুঝে নেবেন আপনার পরিকল্পনা সুষ্ঠু না হওয়ার এটি একটি সংকেত। নতুন করে পরিকল্পনা করুন এবং ঈপ্সিত লক্ষ্যের দিকে আবার শুরু করুন যাত্রা। লক্ষ্যে পৌঁছাবার আগেই হাল ছেড়ে দিলে আপনি হবেন একজন কুইটার, অর্থাৎ যে দায়িত্ব পালন না করে বা কাজ শেষ না করেই চলে যায়। একজন কুইটার কখনো জিততে পারে না এবং একজন বিজয়ী কখনো হাল ছাড়ে না। এই কাজটি একটি কাগজে বড় বড় করে লিখে খাটের সামনে কোথাও সেটে রাখুন, যাতে ঘুমোতে যাওয়ার সময় প্রতি রাতে কথাটি আপনার চোখে পড়ে এবং সকালে ঘুম থেকে উঠেও লেখাটি দেখতে পান। আপনি যখন মাস্টার মাইন্ড দল তৈরি করবেন তখন এমন সব লোকজন বাছাই করবেন যারা পরাজয়ে ভীত নয়। পরাজয়কে যারা পাত্তাই দেয় না। কিছু বোকা লোক বিশ্বাস করে টাকা দিয়েই কেবল টাকা বানানো যায়। এ কথা সত্য নয়। একমাত্র আকাঙ্ক্ষা দিয়েই অর্থ উপার্জন সম্ভব। টাকা কথা বলতে পারে না, নড়াচড়া করতে জানে না, তবে কোনো মানুষ যখন তাকে কাছে ডাকে তখন সে সেই আহ্বান শুনতে পায়। পৃথিবীতে দুই ধরনের লোক আছে। এক ধরনের মানুষ নেতা, অপর ধরনটি অনুসারী। আপনি নেতা হবেন নাকি অনুসারী, আগে সেটা ঠিক করুন। অনুসারী হওয়ার মধ্যে কোনো অসম্মান নেই বটে, তবে একজন অনুসারী হয়ে থাকাও কোনো কাজের কথা নয়। বেশিরভাগ নেতাই শুরুতে অনুসারী ছিলেন, তবে তারা ছিলেন বুদ্ধিমান অনুসারী। অল্প কিছু উদাহরণ বাদে যে মানুষ একজন নেতাকে বুদ্ধি দিয়ে অনুসরণ করতে পারে না সে দক্ষ নেতাও হতে পারে না। আর যে লোক তার নেতাকে দক্ষতার সঙ্গে অনুসরণ করে সে খুব দ্রুত নিজেই নেতা হয়ে ওঠে। একজন বুদ্ধিমান অনুসারীর নানান সুবিধা থাকে। এর মধ্যে একটি হলো সে তার নেতার কাছে থেকে জ্ঞান আহরণের সুযোগ লাভ করে। নেতৃত্বের প্রধান গুণ। একজন নেতার নিম্নলিখিত গুণগুলো থাকা দরকার। 1. প্রচণ্ড সাহস। একজন নেতাকে প্রচণ্ড সাহসী হতে হবে। যে নেতার সাহস এবং আত্মবিশ্বাস নেই কেউ তার অনুসারী হতে চায় না। কোনো বুদ্ধিমান অনুসারী এরকম নেতার অধীনে খুব বেশি দিন কাজ করে না। 2. আত্মনিয়ন্ত্রণ। যে লোক নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে না সে অন্যদেরকেও নিয়ন্ত্রণ করতে পারে না। 3. বিচার বুদ্ধি। একজন নেতার নিরপেক্ষ বিচার বুদ্ধি থাকতে হবে, নইলে কেউ তাকে মানতে চাইবে না। 4. সিদ্ধান্তে দৃঢ়তা। যে লোক দৃঢ় সিদ্ধান্ত গ্রহণে অক্ষম তাকে সবাই দুর্বল মানুষ বলেই ভাবে। এ ধরনের লোক অন্যদের সফলভাবে নেতৃত্ব দিতে পারে না। 5. দ্ব্যর্থহীন পরিকল্পনা। একজন সফল নেতা অবশ্যই পরিকল্পনা করে কাজ করবেন। যিনি অনুমান নির্ভর, যার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই, তাকে রাডারবিহীন জাহাজের সঙ্গে তুলনা করা যায়। আজ হোক কাল হোক এরকম নেতা পাহাড়ের গায়ে গিয়ে ধাক্কা খাবেনি। 6. অতিরিক্ত কাজ করার অভ্যাস। একজন ভালো নেতার অবশ্যই অতিরিক্ত কাজ করার অভ্যাস থাকতে হবে। সেই সদিচ্ছা বজায় রাখতে হবে মনে। সদাশয় ব্যক্তিত্ব। 7 নম্বর, সদাশয় ব্যক্তিত্ব। আগোছালো, অসাবধানী এবং নির্লিপ্ত স্বভাবের মানুষ কখনো সফল নেতা হতে পারে না। নেতৃত্বকে সবাই সম্মানের চোখে দেখে। যে নেতা সদাশয় ব্যক্তিত্বের অধিকারী হন তাকে তার অনুসারীরা কখনো সম্মান করবে না। 8.
সহানুভূতিশীল এবং বুঝদার। একজন সফল নেতাকে অবশ্যই তার অনুসারীদের প্রতি সহানুভূতিশীল এবং বুঝদার থাকতে হবে। তাদের সমস্যাগুলোও তাকে বুঝতে হবে। 9, সর্বজ্ঞান সম্পন্ন। সর্বজ্ঞান সম্পন্ন একজন নেতাই সফল নেতা হবার যোগ্যতা রাখেন। 10, দায় স্বীকারের সদিচ্ছা। একজন সফল নেতা তার অনুসারীদের সমস্ত ভুলের দায় স্বীকার করতে কখনো পিছপা হন না। তিনি যদি পূর্ণ দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানান তাহলে আর নেতা থাকতে পারবেন না। তার দলের কোনো অনুসারী যদি কোনো ভুল করে ফেলে অথবা নিজেকে অযোগ্য বলে প্রমাণ করে তাহলে তার দায় স্বীকার করতে হবে ওই কর্মীর নেতাকেই। 11, সহযোগিতা। একজন সফল নেতা বুঝদার হবেন এবং তার আচরণ হবে সহযোগিতামূলক। তার অনুসারীদের মাঝেও এই সহযোগী মনোভাবটি তিনি প্রবেশ করাবেন। ক্ষমতার জন্য নেতৃত্ব আর ক্ষমতা পেতে হলে সহযোগিতা করা অবশ্যম্ভাবী। নেতৃত্ব হয় 2 ধরনের। প্রথম ধরনটি সর্বজন স্বীকৃত, আর তা হল সর্বসম্মতির দ্বারা নেতা, যেখানে অনুসারীদের সহানুভূতি থাকে। অপরটি হল গায়ের জোরে নেতা। এ শ্রেণীর নেতাদের প্রতি অনুসারীদের কোনো সহানুভূতি বা সম্মতি থাকে না। ইতিহাস সাক্ষী দেয়, গায়ের জোরে বনে যাওয়া নেতারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারেন না। যুগে যুগে স্বৈরাচারী শাসক এবং রাজাদের পতন হয়েছে। এর কারণ অনুসারীরা এ নেতাদের মেনে নেয়নি। নেপোলিয়ন, জার্মানির কাইজার, উইলহেম, রাশিয়ার জার, স্পেনের রাজা, এরা সকলেই গায়ের জোরে বনে যাওয়া নেতাদের উদাহরণ। এরা খুব বেশি দিন কিন্তু নেতৃত্ব ধরে রাখতে পারেননি। নেতারা কেন ব্যর্থ হন? এর কারণগুলো হলো: নেতৃত্বে ব্যর্থতার 10টি কারণ। 1, সংগঠিত করার ব্যর্থতা। দক্ষ নেতৃত্বের জন্য সংগঠিত করার গুণ থাকতে হবে, নইলে নেতা ব্যর্থ হবেন। কোনো মানুষ, সে নেতা হোক বা অনুসারী, যদি বলে সে তার পরিকল্পনা পরিবর্তন কিংবা কোনো ইমার্জেন্সিতে তেমন মনোযোগ দিতে পারেনি, অন্য কাজে খুব বেশি ব্যস্ততার কারণে, তাহলে কিন্তু সে পক্ষান্তরে নিজের অদক্ষতাই তুলে ধরল। একজন সফল নেতাকে অবশ্যই তিনি যে অবস্থাতে আছেন তার সঙ্গে সংশ্লিষ্ট সকল বিষয়ে পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর রাখতে হবে। এর মানে অনুসারীদের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ থাকবে। 2, কাজ করতে অনীহা। প্রকৃত নেতারা কদাপি কাজ করতে অনীহা প্রকাশ করেন না। ব্যর্থ নেতারাই কাজ করতে চায় না। 3, তারা যা জানে সেজন্য কাজ না করে, বরং তারা যা জানে সেজন্য প্রাপ্তির আশা করে। লোকে তাদেরকেই কিছু দেয় যে নেতারা তাদের জন্য কাজ করে। কাজ না করে বসে থাকা নেতাদের লোকে প্রত্যাখ্যান করে। 4, অনুসারীদের সঙ্গে প্রতিযোগিতার ভয়। যে নেতা সবসময় ভয়ে থাকে, এই বুঝি তার কোনো অনুসারী তার জায়গা দখল করে বসলো, সে ব্যর্থ নেতা। 5, কল্পনা শক্তির অভাব। কল্পনা শক্তির অভাব থাকলে একজন নেতার জরুরি অবস্থার সময় কিছুই করতে পারে না। সে তার অনুসারীদের জন্য পরিকল্পনা তৈরি করতে ব্যর্থ হয়। 6, স্বার্থপরতা। যে নেতা তার কর্মীদের কাজের ক্রেডিট নিজে নেয় তাকে কেউ পছন্দ করে না। প্রকৃত নেতারা কখনো কোনো কাজের জন্য নিজে ক্রেডিট নেন না, তিনি বরং তার অনুসারীদেরকে এ সম্মান দিতে পছন্দ করেন। 7, অমিতাচারী। একজন অমিতাচারী নেতৃত্বকে তার অনুসারীরা সম্মান করে না, বরং কেউ অসংযমী এবং অমিতাচারী হলে নিজেই নিজের ধ্বংস ডেকে আনে। 8, অবিশ্বস্ততা। এটি আসলে তালিকার শীর্ষে থাকা উচিত। যে নেতা তার কর্মীদের প্রতি অবিশ্বস্ত, সে বেশি দিন নেতা হিসেবে টিকে থাকতে পারবে না। জীবনের পথে চলতে গিয়ে ব্যর্থ হওয়ার অন্যতম কারণও কিন্তু এই অবিশ্বস্ততা। 9, নেতৃত্বের কর্তৃত্বের ওপর জোর প্রদান। একজন দক্ষ নেতা তার অনুসারীদেরকে পরিচালনা করবেন উৎসাহ নিয়ে, তাদের ভিতরে ভীতির সঞ্চার করে নয়। যে নেতা তার অনুসারীদের উপর সবসময় কর্তৃত্ব ফলায়, সে গায়ের জোরের নেতার ক্যাটাগরিতে পড়ে যায়। একজন প্রকৃত নেতা সহানুভূতি, সদাচরণ, অপরকে বুঝবার ক্ষমতা ইত্যাদি গুণ দিয়েই অনুসারীদের উপর কর্তৃত্ব চালিয়ে যেতে পারেন। সেজন্য তার কখনো গায়ের জোর ফলানোর প্রয়োজন হয় না। 10, পদবীর উপর গুরুত্ব প্রদান। একজন যোগ্য নেতার তার অনুসারীদের সম্মান লাভ করার জন্য কোনো পদবীর প্রয়োজন হয় না। যে লোক নিজের পদবিটাকে খুব বেশি গুরুত্ব দেয়, সে অপরের হাসির পাত্রে পরিণত হয়।
প্রকৃত নেতার দরজা সবসময় সবার জন্য খোলা থাকে এবং তিনি কোনো ফর্মালিটিরও ধার ধারেন না। অধ্যায় 10, চাকরি। চাকরির আবেদনপত্রে যেসব তথ্য থাকা প্রয়োজন। চাকরির আবেদনপত্র বা ব্রিফিংয়ের কাজটি খুব সাবধানে করা দরকার। কেউ এ ধরনের ব্রিফিং লিখতে না পারলে সেক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন। ব্রিফিংয়ে যেসব তথ্য উল্লেখ থাকা দরকার তা হলো: 1. শিক্ষা। সংক্ষেপে তবে সুনির্দিষ্টভাবে উল্লেখ করুন আপনি কোথায় পড়ালেখা করেছেন এবং কোন বিষয়ে আপনি অনার্স বা MA করেছেন এবং কোন ওই বিষয় বেছে নিয়েছেন তা সংক্ষেপে লিখুন। কেন ওই বিষয় বেছে নিয়েছেন তাও সংক্ষেপে লিখুন। 2. রেফারেন্স। প্রতিটি বিজনেস ফার্মেই পূর্ববর্তী সকল রেকর্ড ইত্যাদি জানতে চায়। আপনি আপনার ব্রিফিংয়ে যেসব ফটোকপি লেটার যোগ করবেন তা হলো: ক. পূর্ববর্তী চাকরিদাতার রেফারেন্স লেটার। খ. আপনি যেসব শিক্ষকের অধীনে কাজ করেছেন তাদের কাছ থেকে চিঠি। গ. বিখ্যাত কোনো ব্যক্তি যাদের রেফারেন্সকে মূল্য দেওয়া হয়। 3. নিজের সদ্য তোলা ছবি আবেদনপত্রের সঙ্গে যোগ করবেন। 4. নির্দিষ্ট কোনো পজিশনের জন্য আবেদন করুন। কখনোই আবেদনপত্রে লিখবেন না যে কোনো একটি পজিশন হলেই চলবে, এর অর্থ আপনার বিশেষ কোয়ালিফিকেশনের অভাব রয়েছে। 5. যে নির্দিষ্ট পজিশনের জন্য আবেদন করছেন তার জন্য আপনার কী কী কোয়ালিফিকেশন বা যোগ্যতা রয়েছে সেই কথা উল্লেখ করুন। আপনি কেন অমুক পজিশনটির জন্য নিজেকে যোগ্য বলে মনে করছেন তার বিস্তারিত ব্যাখ্যা দিন। 6. আবেদনপত্রে বলুন আপনি অমুক পজিশনটির জন্য পরিবেশনে কাজ করতে রাজি। আপনি আপনার কাঙ্ক্ষিত পজিশনের জন্য 2-1 সপ্তাহ বা মাসখানিক বিনা পারিশ্রমিক কাজ করলেই আপনার নিয়োগদাতা বুঝতে পারবেন আপনি আসলে কেমন কাজ জানেন। প্রবেশন পিরিয়ডে কাজ করার ফলে যা ঘটবে তা হলো: ক. পজিশনটির জন্য আপনার ক্ষমতা এবং আত্মবিশ্বাস কতটা রয়েছে তা বোঝা যাবে। খ. ট্রায়াল শেষে আপনার আত্মবিশ্বাস আপনার বিষয়ে চাকরিদাতাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। গ. এ পরিবেশন প্রমাণ করবে ওই পজিশনটি পেতে আপনি কতটা দৃঢ় প্রতিজ্ঞ। 7. আপনি যে প্রতিষ্ঠানের জন্য আবেদন করবেন সেই প্রতিষ্ঠানের বিষয়ে খোঁজখবর নিন। আবেদন করার আগে প্রতিষ্ঠানটি সম্পর্কে যথেষ্ট রিসার্চ করুন এবং আবেদনপত্রে ইঙ্গিত দিন আপনি তাদের সম্পর্কে কি জানেন। এতে কি হবে? প্রতিষ্ঠানের কর্মকর্তারা খুশি হবেন। তারা বুঝতে পারবেন আপনার ভিতরে কল্পনা শক্তি রয়েছে এবং এই পজিশনটিতে কাজ করতে আপনি সত্যিই ইচ্ছুক। আপনার ব্রিফিং যদি দীর্ঘ হয়ে যায় চিন্তার কিছুই নেই। আপনি যেমন নিরাপদ চাকরি খুঁজছেন, চাকরিদাতাও তেমনি যোগ্য আবেদনকারী সন্ধান করছেন। সেসব প্রতিষ্ঠানের কর্ণধাররাই সফল হন যারা সঠিকভাবে কাজের লোকটিকে খুঁজে বের করতে সক্ষম হন। আরেকটি কথা মনে রাখবেন, আবেদনপত্র যেন ঝকঝকে তকতকে হয়, কোনো কাটাকুটি না থাকে। অনেক সময় নির্ভুল সুন্দর আবেদনপত্র দেখেই প্রার্থীর চাকরি হয়ে যায়, তার ব্যক্তিগত ইন্টারভিউয়ের প্রয়োজন হয় না। আবেদনপত্রে লেখা হলে তা খামে পড়ে খামের উপরে কোনো আর্টিস্টকে দিয়ে সুন্দরভাবে লিখে নিন: ব্রিফ অফ দ্য কোয়ালিফিকেশন অফ রবার্ট আর স্মিথ অ্যাপ্লাইং ফর দ্য পজিশন অফ প্রাইভেট সেক্রেটারি টু দ্য প্রেসিডেন্ট অফ দ্য ব্যাংক কোম্পানি লিমিটেড। খামের উপর এই যে পার্সোনাল টাচটি থাকবে তা কিন্তু চাকরিদাতার মনোযোগ আকর্ষণ করবে। দামি ভালো কাগজে আবেদনপত্র লিখবেন। আবেদনপত্রের কোনো এক পৃষ্ঠায় আপনার ছবি থাকবে। সফল সেলসম্যানরা সযত্নে নিজেদেরকে গড়ে তোলে। তারা জানে প্রথমে দর্শনধারী পরে গুণবিচারী। আপনার আবেদনপত্র সেলসম্যানের কাজ করবে। আপনার আকাঙ্ক্ষিত পজিশনটি কিভাবে পাবেন? যে কাজের জন্য দক্ষ সে সেই কাজটি পেলে আনন্দের সঙ্গেই করে। একজন চিত্রকর পেইন্ট নিয়ে কাজ করতে ভালোবাসেন, একজন কারিগর হাত দিয়ে কাজ করতে পছন্দ করেন, একজন লেখক লেখালেখিতে আনন্দিত হন। তো আপনি যে কাজটি করতে চান সেটি কিভাবে পেতে পারেন তা নিয়ে আলোচনা করা যাক। 1. সবার আগে সিদ্ধান্ত নিন আপনি আসলে ঠিক কী ধরনের কাজ করতে চাইছেন। সেরকম কাজ না থাকলে আপনি হয়তো সেটা সৃষ্টি করে নিতে পারবেন। 2. আপনি যে প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে কাজ করতে চান তা নির্বাচন করুন। 3. আপনি আপনার চাকরিদাতা সম্পর্কে সব রকম খোঁজখবর নিন, যেমন তার পলিসি,
পার্সোনাল এবং এখানে এগিয়ে যাওয়ার কতটুকু সুযোগ রয়েছে ইত্যাদি। 4. নিজেকে বিশ্লেষণ করুন। আপনার ট্যালেন্ট, সামর্থ্য ভেবে নিন আপনি আসলে কী দিতে পারবেন। এসবের মধ্যে রয়েছে সুযোগ সুবিধা, সেবা, ডেভেলপমেন্ট, আইডিয়া ইত্যাদি। 5. চাকরির কথা ভুলে যান। আমার জন্য কোনো কাজ আছে এই কথাটি বিস্তৃত হয়ে বরং মনোযোগ দিন আপনি কী করতে পারবেন। 6. আপনার মাথায় যখন একটি প্ল্যান চলে আসবে সেটি কোনো অভিজ্ঞ লেখককে দিয়ে কাগজে লিখিয়ে নিন এবং বিস্তারিতভাবে। 7. এই কাগজটি যথাযথ ব্যক্তির সমীপে পেশ করুন, বাকিটা তিনিই করবেন। প্রতিটি কোম্পানি সেই রকম লোক খোঁজে যে মূল্যবান কিছু দিতে পারে, হোক সেটা আইডিয়া বা অন্য কিছু। কোম্পানির উপকারে আসবে এরকম কোনো পরিকল্পনা যদি কেউ কাজে লাগাতে পারে তাহলে সেই ব্যক্তির জন্য প্রতিটি কোম্পানিতেই ঘর খালি থাকে। এভাবে কাজ করতে গেলে হয়তো কয়েকদিন বা কয়েক সপ্তাহ লেগে যেতে পারে, তবে এর ফলে স্বল্প বেতনে দীর্ঘ পরিশ্রমের কবল থেকে রক্ষা হবে। আপনার QQS রেটিং কেমন? QQS মানে কোয়ালিটি, কোয়ান্টিটি এবং স্পিরিট। সেবাই কোয়ালিটি আপনাকে কবজায় রাখতেই হবে, আর কোয়ান্টিটি বা কাজের পরিমাণ বৃদ্ধিরও কোনো বিকল্প নেই। আর স্পিরিট হলো কোম্পানির সকলে মিলে কাজ করার স্পৃহা এবং গতি। মার্কেটে আপনি যে সার্ভিস দিচ্ছেন তাতে কেবল কোয়ালিটি এবং কোয়ান্টিটি মেনটেন করলেই চলবে না, স্পিরিটেরও যথেষ্ট প্রয়োজন রয়েছে। অ্যান্ড্রু কার্নেগি তার ব্যবসায় 3টি জিনিস নিয়মিত অনুসরণ করতেন। তিনি বলতেন তিনি তার কোম্পানিতে সেরকম লোক রাখেন না যে কিনা সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে পারে না। অর্থাৎ এখানেও সেই স্পিরিটের প্রশ্ন। ওই লোক যতই কোয়ালিটি সম্পন্ন হোক বা প্রচুর কাজ করুক, সে কোম্পানির ঐক্যতান বজায় রাখতে না পারলে তিনি তাকে দিয়ে আর কাজ করাতেন না। একটি কোম্পানিতে 10 মিলে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হয়, আর এটাই হলো যথার্থ স্পিরিট বা গতি। একজন লোক তার ব্যক্তিত্ব দিয়ে যদি সকলকে মুগ্ধ করতে পারে, তার কারণে কোম্পানিতে একটি ছন্দ বা সুর তৈরি হয়। সেই মানুষটির কোয়ালিটি যদি বেশি নাও থাকে এবং তার কাজের কোয়ান্টিটি আশানুরূপ না হলেও ওই স্পিরিটের দৌলতেই তার এ খামতি দুটো কিন্তু পূরণ হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, সুমধুর আচরণ ছাড়া কোনো কিছু সফল হয় না। ব্যর্থতার 30টি কারণ। এই কারণগুলোর কয়টি আপনাকে পিছিয়ে রাখছে? জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো পুরুষ এবং নারী প্রাণপণে চেষ্টা করেও ব্যর্থ হয়, আর সফল মানুষদের চেয়ে ব্যর্থদের সংখ্যাই বেশি। আমি হাজার হাজার মানুষের সঙ্গে কথা বলেছি যাদের মধ্যে শতকরা 98% নারী পুরুষ বলেছে তারা ব্যর্থ হয়েছে। এই সভ্যতা এবং শিক্ষা ব্যবস্থায় এমন কিছু গলদ রয়েছে যার জন্য 98% মানুষকে ব্যর্থতার স্বাদ পেতে হয়। তবে আমি এই বইতে পৃথিবীর ভুল এবং ঠিক নিয়ে কথা বলতে বসিনি। সেরকম কিছু লিখতে গেলে সে বইটি আকারে এটির চেয়ে অন্তত 100 গুণ বেশি বড় হবে। আমি বিশ্লেষণ করে দেখেছি মানুষের ব্যর্থতার পিছনে অন্তত 30টি কারণ রয়েছে, আর সম্পদ গড়ে তোলার জন্য রয়েছে 13টি পদক্ষেপ। এই অধ্যায়ে ব্যর্থতার জন্য দায়ী সেই 30টি কারণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। দেখুন আপনার সফলতা এবং ব্যর্থতার মাঝে এসব কারণের কতগুলো দায়ী। 1. প্রতিকূল বংশানুক্রমিক ব্যাকগ্রাউন্ড। কিছু মানুষ আছে যারা স্বল্প বুদ্ধি নিয়ে জন্মগ্রহণ করে, এজন্য অনেক সময় প্রতিকূল বংশানুক্রমিক ব্যাকগ্রাউন্ড কাজ করে থাকে। এটি ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে বিবেচিত। এই ব্যর্থতার কারণ সহজেই শুধরাবার নয়। 2. জীবনে সুসংজ্ঞায়িত উদ্দেশ্যের অভাব। যে মানুষের জীবনে নির্দিষ্ট কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নেই, তার জীবনে সাফল্যের আশা করা বাতুলতা মাত্র। আমি বিশ্লেষণ করে দেখেছি 100 জন মানুষের মধ্যে 98 জনেরই জীবনে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য ছিল না। 3. মাঝারি মানের ওপরে উচ্চাকাঙ্ক্ষার লক্ষ্য করার অভাব। যে মানুষ মাঝারি মানের ওপরে নিজের উচ্চাকাঙ্ক্ষার লক্ষ্য নির্দিষ্ট করতে পারে না, তার কাছ থেকে আমরা বিশেষ কিছু আশা করতে পারি না। 4. অপর্যাপ্ত শিক্ষা। অপর্যাপ্ত শিক্ষা সাফল্যের পথে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বটে, তবে এই অসুবিধাটি সহজেই জয় করা যায়। অভিজ্ঞতা বলে সেরা শিক্ষিত মানুষদের বেশিরভাগই স্বশিক্ষিত। 5. আত্মশৃঙ্খলার অভাব। শৃঙ্খলা আসে আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে। এর মানে হলো একজন মানুষকে সমস্ত নেতিবাচক দোষগুলো নিয়ন্ত্রণ করতে জানতে হবে।
আশপাশ নিয়ন্ত্রণ করার আগে নিজেকে নিয়ন্ত্রণ করুন। নিজেকে নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই কঠিন একটি কাজ। নিজেকে জয় করতে না পারলে অন্যরা আপনাকে নিয়ন্ত্রণ করবে। আয়নার সামনে দাঁড়ালেই আপনি চিনতে পারবেন কে আপনি আর আপনার সবচেয়ে বড় বন্ধু আর কে আপনার প্রধানতম শত্রু। 6. দুর্বল স্বাস্থ্য। সুস্বাস্থ্য ছাড়া কেউ সাফল্য উপভোগ করতে পারে না। দুর্বল স্বাস্থ্যের জন্য নানা কারণ দায়ী, যেমন ক. স্বাস্থ্যের জন্য উপযোগী নয় সেরকম খাদ্য গ্রহণ করা। খ. সবসময় নেতিবাচক চিন্তা। গ. অতিরিক্ত সেক্স করা। ঘ. সঠিক শারীরিক অনুশীলনের অভাব। তাজা বাতাস গ্রহণ থেকে বঞ্চিত থাকা। 7 নম্বর, শৈশবে প্রতিকূল পরিবেশের মাঝে বেড়ে হওয়া। 7 নম্বর, শৈশবে প্রতিকূল পরিবেশের মাঝে বড় হওয়া। যেসব মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বেশি থাকে দেখা যায় তাদের বেশিরভাগেরই শৈশব কেটেছে প্রতিকূল অস্বাস্থ্যকর পরিবেশের মাঝে, আর তারা ছোটবেলায় ভালো বন্ধুও পায়নি। 8. দীর্ঘসূত্রতা বা কোনো কাজে গড়িমসি করা। এটি ব্যর্থতার অন্যতম কারণ। কাজে গড়িমসি করতে গিয়ে অনেকেই সফল হওয়ার সুযোগ হারায়। আমরা অনেকেই ব্যর্থ হই কারণ আমরা কোনো কিছু শুরু করার জন্য কবে সঠিক সময়টি আসবে সেজন্য হা করে বসে থাকি। অপেক্ষা করবেন না, যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকেই শুরু করে দিন। হাতে যা আছে তা নিয়েই নেমে পড়ুন কাজে। কাজ করতে করতে বা এগোতে এগোতে দেখবেন আপনার যা যা প্রয়োজন তা এসে গেছে হাতে। 9. ধৈর্যের অভাব। আমরা অনেকেই শুরু করি মহা উৎসাহে, কিন্তু শেষটা আর করতে পারি না ধৈর্যের অভাবে। ধৈর্যের বিকল্প কিছুই নেই। 10. নেতিবাচক ব্যক্তিত্ব। নেতিবাচক ব্যক্তিত্বের অধিকারীরা কখনো সফল হতে পারে না। যারা মানুষের সঙ্গে সদাচরণ করে না তারা ব্যর্থ মানুষ। সফলতা আসে শক্তির মাঝ দিয়ে, আর এ শক্তি মেলে অন্যদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে। নেতিবাচক ব্যক্তিত্বরা কখনো কারো জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় না। 11. নিয়ন্ত্রিত যৌন আকাঙ্ক্ষার অভাব। অ্যাকশনে যাওয়ার জন্য সেক্স এনার্জি খুবই দরকার। এটি অত্যন্ত শক্তিশালী একটি আবেগ, একে অবশ্যই নিয়ন্ত্রণ করে অন্যান্য কাজে লাগাতে হবে। 12. সামথিং ফর নাথিং এর অনিয়ন্ত্রিত আকাঙ্ক্ষা। জুয়া খেলার নেশা লাখ লাখ মানুষকে ব্যর্থ করে। 1929 সালে ওয়াল স্ট্রিট বিপর্যয়ে লাখ লাখ মানুষ তাদের সর্বস্ব হারিয়েছিল, কারণ স্টক কেনার জুয়া খেলায় তারা মেতে উঠেছিল। 13. সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার অভাব। সফল মানুষরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, সেগুলো প্রয়োজনে পরিবর্তন করেন, তবে তা ধীরে সুস্থে। যারা ব্যর্থ মানুষ তারা সিদ্ধান্ত নেয় অতি মন্থর গতিতে এবং তা ঘন ঘন বদলায়। সিদ্ধান্তহীনতা এবং কাজে গড়িমসি করা যমজ দুই ভাইয়ের মতো, যেখানে একজনকে খুঁজে পেলে আর অপরজনকেও পাওয়া যায়। এদেরকে নিকেশ করুন, নইলে ব্যর্থ হবেন। 14. ভয়। ভয় নিয়ে সামনের এক অধ্যায়ে আলোচনা করা হয়েছে। ভয়কে জয় করতে না পারলে কাজে সাফল্য আসবে না। 15. ভুল বিবাহ। জীবনসঙ্গী বাছাইয়ে ভুল করলেও মানুষ ব্যর্থতায় পর্যবসিত হয়। বিয়ের বন্ধন দুজন মানুষকে খুব কাছে নিয়ে আসে, কিন্তু এ বন্ধনে যদি সুছন্দ না থাকে তাহলে ব্যর্থতা তো আসবেই। ভুল বিবাহ সংসারে ডেকে আনে দুঃখ দুর্দশা এবং অসুখী পরিবেশ। এটি সমস্ত আকাঙ্ক্ষা ধ্বংস করে দিতে পারে। 16 নম্বর, অতিরিক্ত সতর্কতা। যে লোক জীবনে ঝুঁকি নিতে পারে না তাকে দিয়ে কিছুই হবে না। সব কিছুতেই অতিরিক্ত সতর্ক থাকা সুলক্ষণ নয়। জীবনের প্রতি পদক্ষেপে ঝুঁকি থাকবেই, একে মেনে নিয়েই এগোতে হবে। 17. ব্যবসায়ে ভুল সহযোগী বাছাই। ব্যবসায়ে মার খাওয়ার জন্য এটি বিরাটভাবে দায়ী। এমন কোনো মানুষকে পার্টনার করা উচিত যে হতে পারে আপনার জন্য অনুপ্রেরণা, যে হবে বুদ্ধিমান এবং সফল একজন মানুষ। আপনার সমকক্ষ হতে পারবে এমন কাউকেই ব্যবসায়ী সহযোগী হিসেবে বাছাই করুন। 18 নম্বর, কুসংস্কার। কুসংস্কার আসলে ভয়েরই একটি রূপ। এটি অজ্ঞতারও পরিচয় বহন করে। যারা সফল হয় তাদের মন থাকে কুসংস্কার মুক্ত এবং তারা কোনো কিছুতে ভয় পায় না। 19. ভুল পেশা
বাছাই। যে লোক যে কাজ পছন্দ করে না সেই পেশা যদি গড়ে তুলতে চায় তাহলে সে সফল হয় না। আপনাকে এমন কোনো পেশা বেছে নিতে হবে যাতে মন প্রাণ লাগিয়ে কাজ করতে পারেন। 20 নম্বর, কাজে অমনোযোগ। সব জানতারা এমন ভাব করে যেন তারা সব জানে এবং সব কাজ পারে। আপনি বরং শুধু একটি কাজে আপনার সকল মনোযোগ কেন্দ্রীভূত করুন। 21, অহেতুক খরচ। যাদের অহেতুক খরচ করার প্রবণতা রয়েছে তারা জীবনে সফল হতে পারে না। যা আয় করবেন তার কিছুটা সঞ্চয়ের চেষ্টা করুন। 22, উৎসাহের অভাব। উৎসাহের অভাব থাকলে একজন মানুষ কী করে কাজ করবে? উৎসাহ জিনিসটি সংক্রামক। যার ভেতরে এই গুণটি রয়েছে তাকে সবাই নিজেদের দলে পেতে চায়। 23, অসহিষ্ণুতা। অসহিষ্ণুতা মানেই হলো জ্ঞান অর্জনে অনীহা। ধর্ম, বর্ণ এবং রাজনৈতিক মতভেদের মধ্যে সবচেয়ে ক্ষতিকর এই উপাদানটি বিরাজমান। 24 নম্বর, অসংযমী। যারা পেটুক, মদ্যপ এবং যৌন সম্পর্কে কোনো বাছ বিচার নেই তারাই অসংযমী। এসব বিষয় খুব বেশি প্রশ্রয় দিলে তারা সাফল্যের পথে অন্তরায়ী হয়ে দাঁড়ায়। 25, নিজের চেষ্টায় যে ক্ষমতা অর্জিত হয় না। সম্পদশালী বাবা মায়ের সন্তানেরা এই ক্যাটাগরিভুক্ত। তারা উত্তরাধিকার সূত্রে টাকা পয়সা পেয়ে তা যথেষ্টভাবে উড়িয়ে দেয়। যারা কোনো রকম পরিশ্রম ছাড়াই ক্ষমতা হাতে পেয়ে যায় তারা প্রায়ই অসফল হয়। হঠাৎ ধনী হওয়া দারিদ্র্যের চেয়ে বিপজ্জনক। 26, অন্যদেরকে সহযোগিতা করার মনোভাবের অভাব। বহু লোক তাদের জীবনে অবস্থান এবং বড় বড় সুযোগ হারিয়ে ফেলে নিজেদেরই দোষে। কারণ তাদের ভিতরে অন্যদেরকে সহযোগিতা করার মনোভাবের বড্ড অভাব। এ দোষে দোষীজনকে কোনো ব্যবসায়ী কিংবা অন্য কেউ মেনে নেবে না। 26, অসততার মনোভাব। সততার বিকল্প নেই। অনেকে পরিস্থিতি এবং পরিবেশের চাপে পড়ে অসৎ হয়। এতে অবশ্য সমাজের বড় ধরনের ক্ষতি হয় না, কিন্তু যে মানুষ জন্মগতভাবেই অসৎ, অর্থাৎ সবসময়ই ইচ্ছাকৃতভাবে অসততার প্রচলন নেয়, তার জন্য আসলে কোনো আলো নেই। এর ফলও তাকে শেষ পর্যন্ত ভোগ করতে হয়। সে তার সুখ্যাতি হারিয়ে ফেলে, এমনকি স্বাধীনতা থেকেও সে বিচ্ছিন্ন হয়ে পড়ে। 28 নম্বর, অহংবোধ। অহংবোধ থাকলে জীবনে সফল হওয়া যায় না। সাফল্যের পথে ইগো প্রবলেম একটি বড় বাধা। 29, ভাবনা চিন্তার বদলে শুধু অনুমান করতে থাকা। বেশিরভাগ মানুষই বড্ড অলস। তারা চিন্তা ভাবনা করে ফ্যাক্টস অর্জনের বদলে শুধু অনুমান করতে ভালোবাসে। 30, পুঁজির অভাব। যারা জীবনে প্রথমবার ব্যবসায় নামতে যায় তাদের ব্যর্থ হওয়ার সাধারণ একটি কারণ হলো পুঁজির অভাব। পুঁজির ঘাটতি থাকলে এ ভুলের শখ সহ্য করা বেশ কঠিন বটে। এই যে 30টি ব্যর্থতার কারণ বলা হলো, এগুলো নিয়ে চিন্তাভাবনা করে দেখুন এর মধ্যে কোন কোন কারণ আপনার ব্যর্থতার জন্য দায়ী। বিশ্লেষণটি একাই করুন। বেশিরভাগ মানুষই অন্যরা যেভাবে দোষ খুঁজে পায় তা নিজেরা পায় না। সক্রেটিস বলে গেছেন, নিজেকে জানো। আপনি মার্কেটে সবলভাবে পণ্য সরবরাহ করতে হলে আগে ওই পণ্যটিকে ভালোভাবে চিনতে বুঝতে হবে। মার্কেটিং বা বাজারজাত কীভাবে করবেন তাও জানতে হবে।